কিরে সব ভালো আছিস তো? হুম, ক্লাস করছিস সব ঠিকঠাক? বেশ, চলো আজকে আর একটা ক্লাস হয়ে যাক। বেশ, কথা বাড়াবো না, আমরা অঙ্কে চলে যাচ্ছি। ঠিক আছে, অঙ্কে চলে যাচ্ছি। 1 নম্বরে আছে কি? 1 নম্বরে আছে এক নম্বরে আছে 0.2 গুণ 0.2 গুণ 0.2 সমান ড্যাশ। আমরা আগে বলেছিলাম যে দশমিকের গুণ করতে গেলে প্রথমে সংখ্যাগুলো গুণ করবে, দশমিক বাদ দিয়ে শুধু সংখ্যা। তা দশমিক বাদ দিয়ে শুধু সংখ্যাগুলো হচ্ছে 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। সেই 8টা প্রথমে বসাও। এবার বসিয়ে দেখো পয়েন্টের পর টোটাল কটা অঙ্ক হচ্ছে। টোটাল 3টে অঙ্ক হচ্ছে, তাহলে 3টের আগে 0 হয়ে যাবে, 1টা 2টো 3টে, তার আগে একটা পয়েন্ট হয়ে যাবে। ব্যাস, তার আগে কিছু নেই, মানে আর একটা 0, অঙ্ক শেষ হয়ে গেল। 2 নম্বরে চলো। 2 নম্বরে আছে 99 টাকা 5 পয়সা সমান ড্যাশ টাকা। তোমাদেরকে আগে বলেছিলাম, আগে এগুলো করেছো। প্রথমে যত টাকা থাকবে সেটা লিখে দেবে, তারপর কি করবে, তারপর একটা দশমিক দেবে, দিয়ে দেখবে পয়সাটা ক অঙ্কের আছে। যদি 2 অঙ্কের থাকে, পয়সাটা 2 অঙ্কের সংখ্যা হয়, তাহলে যা থাকবে তাই লিখে দেবে। আর যদি 1 অঙ্কের সংখ্যা হয়, তাহলে একটা 0 দিয়ে তারপর সেই সংখ্যাটা লিখবে। ঠিক আছে, এই হলো। এবার চলো 3 নম্বরে। 3 নম্বরে আছে 48.5 টাকা সমান হচ্ছে ড্যাশ টাকা ড্যাশ পয়সা। প্রথমেই বলি, দশমিকের আগে যে সংখ্যাটাই থাকবে, যত বড়ই সংখ্যা থাকুক, সেটা টাকা হবে। দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেটা টাকা হবে, আর দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে সেটা পয়সা হবে। কিন্তু সেখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেই সংখ্যাটা 2 অঙ্কের না 1 অঙ্কের। যদি 2 অঙ্কের হয়, তাহলে যা থাকবে তাই বসিয়ে দেবে। আর যদি 1 অঙ্কের হয়, তাহলে সেইটার সঙ্গে একটা 0 দিয়ে বসাবে। যদি 1 অঙ্কের হয়, তাহলে সেটার সঙ্গে একটা 0 দিয়ে সেই সংখ্যাটা বসাবে। ঠিক আছে, এই গেল 3 নম্বর। এবার গেল, তার মানে এটা হলো কত? 48 টাকা 50 পয়সা হলো। এবার বলেছে 4 নম্বরে বলেছে 1800 সালের মোট দিন সংখ্যা। 1800 সালের মোট দিন সংখ্যা ড্যাশ। এখানে আমাকে কি করতে হবে? আগে দেখতে হবে 1800 সালটা লিপ ইয়ার কিনা। তার জন্য আমাকে কি করব? 400 দিয়ে ভাগ করতে হবে। 4 বার যাবে 1600, 200, তাহলে ভাগ মিলছে না। না মিললে কি হবে? না মিললে লিপ ইয়ার নয়। তার মানে এখানে এটা লিপ ইয়ার নয়, আর লিপ ইয়ার না হলে দিন সংখ্যা হবে কত? 365। তার মানে এখানে হবে 365 দিন। হয়ে গেল। এবার চলো 5 নম্বরে। 5 নম্বরে আছে 1 মেট্রিক টন সমান কত কেজি। 1 মেট্রিক টন সমান ড্যাশ কেজি। এবার দেখো 1 মেট্রিক টন সমান হচ্ছে 10
10 কুইন্টাল। আর 1 কুইন্টাল সমান কি? 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি। তাহলে 10 কুইন্টাল সমান হচ্ছে 10 গুণ 100 সমান হচ্ছে 1000 কেজি। তার মানে 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কেজি। হলো, এটা হলো আমাদের 5 নাম্বার। এবার আমি করব 6 নাম্বার। 6 নাম্বারে কি আছে? 6 নাম্বারে আছে 13 কেজি 13 গ্রাম। 13 কেজি 13 গ্রাম সমান ড্যাশ কেজি। এখানে দেখো কেজি, হেক্রা, ডেকাগ্রা, গ্রাম। এবার দেখো 13 কেজি আছে, তাহলে এই 13টাকেই কেজির ঘরেই বসাতে হবে। কারণ কেজির আগে আমি আর কোনো ঘর নেইনি। 13 গ্রাম, গ্রামের আগে ঘর আছে, তাহলে 13 গ্রামের 3টা গ্রামের ঘরে বসবে, একটা ডেকাগ্রামের ঘরে বসবে। মাঝে যে ঘরটা জিরো আছে, ফাঁকা আছে, সেটাতে জিরো দাও, 0। এবার যে এককে অ্যান্সার দিতে হবে তারপরে একটা দশমিক, তার মানে হচ্ছে 13.013 কেজি। এটা 6 নম্বর হলো। এবার আমি 7 নম্বরে করব। 7 নম্বরে আছে 7 দিন ভাগ 24 সমান ড্যাশ ঘন্টা। তাহলে 7 দিন সমান কত ঘন্টা? সমান হচ্ছে 168 ঘন্টা। এবার এই 168 ভাগ 24 সমান হচ্ছে 7 ঘন্টা। 168 ভাগ 24 সমান 7 ঘন্টা। তার মানে এটা হয়ে যাবে 7 ঘন্টা। 7 নম্বর হলো। এবার 8 নম্বরে 7 কেজি 25 গ্রাম গুণ 15 সমান ড্যাশ কেজি। ঠিক আছে, এখানে করো কেজি, হেক্রা, ডেগ্রা, তারপরে গ্রাম। এখানে কি 7 কেজি 25 গ্রাম, মাঝে 0 গুণ 15 গুণ করো। এই হলো। এবার দেখো যে একক অ্যান্সার দিতে হবে তারপরে দশমিক, এখানে দশমিক, তার মানে হয়ে গেল 105.375 কেজি। 105.375 কেজি। এই 8 নম্বর হলো। এবার আমি 9 নাম্বার করব। 9 নম্বরে আছে একজন পিতার বর্তমান বয়স তার পুত্রের বয়সের 4 গুণ। একজন পিতার বর্তমান বয়স তার পুত্রের বয়সের 4 গুণ এবং পিতার 27 বছর বয়সে পুত্রের জন্ম হয়েছিল। বর্তমানে কার বয়স কত? এখানে দেখো পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে আমাকে প্রথমেই ধরে নিতে হবে কি? ধরিলাম পুত্র সমান 1 গুণ। তাহলে পিতা সমান কত? পিতা সমান হবে 4 গুণ বলে দিয়েছে। পিতা সমান 4 গুণ।
এবার দেখো, এবার কি বলেছে, পিতার 27 বছর বয়সে পুত্রের জন্ম হয়েছিল। তাহলে এখানে মোট করা যাবে না, কারণ মোট বয়স দেওয়া নেই। এখানে কি দেওয়া আছে, পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য দেওয়া আছে, ডিফারেন্স, বিয়োগফল দেওয়া আছে। তার মানে আমাকে এখানে এই দ্রুগেও বিয়োগ করতে হবে। তাহলে 4 বিয়োগ 1 সমান 3 গুণ। 4 বিয়োগ 1 সমান 3 গুণ। এই 3 গুণ মানেই হচ্ছে 27 বছর। 3 গুণ মানেই হচ্ছে 27 বছর। তাহলে 1 গুণ সমান কত? 1 গুণ সমান 27 ভাগ 3, 9 বছর। এটা হচ্ছে পুত্রের বয়স, এটাই হচ্ছে পুত্রের বয়স। তাহলে অতএব পুত্র সমান হচ্ছে 9 বছর। আর পিতা কি হবে? পিতা সমান হবে 9 গুণ 4, সমান হচ্ছে 36 বছর। হলো, এটাই আমাদের অ্যান্সার লিখব। অতএব নির্ণয় পিতার বর্তমান বয়স 36 বছর এবং পুত্রের বর্তমান বয়স 9 বছর। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। হলো, এটা হলো আমাদের 9 নাম্বার। এবার আমি করব 10 নাম্বার। 10 নম্বরে কি আছে? তোমার কাছে 376 টাকা আছে। তুমি ওই টাকা থেকে প্রতিটি 24.04 টাকা দামের 1 ডজন পেন কিনলে। তোমার কাছে আর কত টাকা থাকবে? কি বলেছে? তোমার কাছে 376 টাকা আছে। তুমি ওই টাকা থেকে প্রতিটি 24.04 টাকা দামের 1 ডজন পেন কিনলে। তোমার কাছে আর কত টাকা থাকবে? 1 ডজন মানে কটা? 1 ডজন মানে হচ্ছে 12টা। 1 ডজন মানে 12টা, সমান হচ্ছে 12টি। তাহলে 12টি পেন কিনেছ, তাহলে 12টা পেনের দাম কত? তাহলে লিখব 12টি পেনের দাম সমান হবে 12 গুণ 24.04 টাকা। কত হবে? 288.48 টাকা। এটা হচ্ছে 12টা পেনের দাম। তার মানে এই টাকাটা তোমার কাছ থেকে চলে গেছে, খরচ হয়েছে। তোমার কাছে ছিল কত? 376 টাকা। তাহলে আর কত টাকা থাকবে? তাহলে থাকবে বাকি টাকা, সমান হবে 376.00, নিচে হবে 288.48 বিয়োগ এত টাকা। তাহলে কি লিখব? অ্যান্সার কি লিখব? অ্যান্সার লিখব আমার কাছে আর, অতএব নির্ণয় আমার কাছে আর 87.52 টাকা থাকবে। এটা হচ্ছে অ্যান্সার। এটা 10 নম্বর হলো। এবার 11 নম্বর। 11 নম্বরে কি আছে? 11 নম্বরে আছে
98,765 টাকা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 243 দ্বারা বিভাজ্য হবে? 98,765 টাকা থেকে 98,765 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 243 দ্বারা বিভাজ্য হবে? তার মানে আমাকে কি করতে হবে? আমাকে ভাগ করতে হবে। 98,765-কে 243 দিয়ে ভাগ। 98,765-কে 243 দিয়ে ভাগ করব, দিয়ে যেটা ভাগশেষ থাকবে সেটাই হবে আমাদের অ্যান্সার। সেটা যদি না থাকে তাহলে এটা ডিভিজিবল হয়ে যাবে, তার মানে সেই সংখ্যাটাই মাইনাস করতে হবে। তাহলে ভাগ করো, কবার যাবে? 4 বার যাবে। 972, 972। এটা হলো 6 নামও, যাচ্ছে না, যাবে না, কম হয়ে যাচ্ছে, 0 দাও, 5টাকেও নামিয়ে দাও। এবার 6 বার যাবে। এটা হলো এই 107টাই হবে আমাদের অ্যান্সার। তার মানে কি, এই 107 যদি না থাকতো তাহলে ওটা বিভাজ্য হয়ে যেত, মিলে যেত। তার মানে এই 107টাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার কি লিখব? অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা টি 107 অ্যান্সার। এটা গেল 11 নম্বর। এবার আমি 12 নম্বর করব। 12 নম্বরে কি আছে? একজন লোক পাঁচ মাসে যত টাকা আয় করে 6 মাসে তত টাকা ব্যয় করে। একজন লোক 5 মাসে যত টাকা আয় করে 6 মাসে তত টাকা ব্যয় করে। দিয়ে কি, যদি তার মাসিক ব্যয় 15,000 টাকা হয় তবে তার বার্ষিক সঞ্চয় কত? যদি তার মাসিক ব্যয় 15,000 টাকা হয় তবে তার বার্ষিক সঞ্চয় কত? মাসিক ব্যয় মানে কি? 1 মাসের ব্যয়। 1 মাসের ব্যয় কত টাকা? লেখো, 1 মাসের ব্যয় কত? 15,000 টাকা। 1 মাসের ব্যয় হচ্ছে 15,000 টাকা। তাহলে আমার ক মাসের ব্যয় বলেছে? 6 মাসের ব্যয়। তাহলে 6 মাসের ব্যয় সমান কি হবে? 15,000 গুণ 6 সমান কি? 90,000 টাকা। এটা হচ্ছে তার 6 মাসের ব্যয়। এবার কি, 6 মাসের ব্যয় মানেই হচ্ছে তার 5 মাসের আয়। 6 মাসের ব্যয় যা, 5 মাসের আয়টাও তাই। তার মানে 5 মাসের আয়টাও হবে 90,000 টাকা। অতএব 5 মাসের আয় সমান 90,000 টাকা। হলো? তাহলে 1 মাসের আয় কত? 90,000 ভাগ 5 সমান হচ্ছে 5 18 90, 18,000 টাকা। এটা হচ্ছে তার 1 মাসের আয়। তাহলে দেখো, আমরা 1 মাসের আয় পেয়ে গেলাম, 1 মাসের ব্যয়ও পেয়ে গেলাম। এবার আমার কি চাই? এবার আমরা করব 1 মাসের সঞ্চয়। তাহলে 1 মাসের সঞ্চয় কি হবে? অতএব 1 মাসের সঞ্চয় সমান হবে কি?
আয় বিয়োগ ব্যয়, সঞ্চয় মানে হচ্ছে আয় বিয়োগ ব্যয়, তার মানে 18,000 বিয়োগ 15,000 সমান হচ্ছে 3,000 টাকা। এটা হচ্ছে তার এক মাসের সঞ্চয়। এবার আমাদের কি চাই? আমাদের চাই বার্ষিক সঞ্চয়। বার্ষিক সঞ্চয় মানে 12 মাসের সঞ্চয়। অতএব 12 মাসের সঞ্চয় সমান হচ্ছে 3,000 গুণ 12 সমান হচ্ছে 36,000 টাকা। এটাই হচ্ছে তার বার্ষিক সঞ্চয়। আমার প্রশ্ন কি আছে? আমার প্রশ্ন আছে তার বার্ষিক সঞ্চয় কত। তাহলে আমরা অ্যান্সার লিখব, অতএব নির্ণয় তার বার্ষিক সঞ্চয় 36,000 টাকা। এটা আমাদের হ্যালো, 12 নম্বর হয়ে গেল। এবার আমি করব 13 নম্বর। 13 নম্বরে আছে 1 লক্ষ থেকে সবচেয়ে বেশি কত বিয়োগ করলে বিয়োগফল 24 ও 36 দ্বারা বিভাজ্য হবে। 1 লক্ষ থেকে সবচেয়ে বেশি কত বিয়োগ করলে বিয়োগফল 24 ও 36 দ্বারা বিভাজ্য হবে। তার মানে সবচেয়ে বেশি বললেই যে গসাগু করতে হবে সেটা কিন্তু এখন আর নয়। যখন প্রথম শিখছিলে তখন বলেছিলাম সবচেয়ে বেশি থাকলেই গসাগু করবে। এখন কি বলছি শোনো, এখন হচ্ছে যদি বলে সবচেয়ে বেশি কোন সংখ্যা দিয়ে এত এবং এত বিভাজ্য, সবচেয়ে বেশি কোন সংখ্যা দিয়ে বা সর্বাধিক কত কোন সংখ্যা দ্বারা এত এত বিভাজ্য, সেই ক্ষেত্রে কিন্তু গসাগু করতে হবে। আর এখানে বলেছে 1 লক্ষ থেকে সবচেয়ে বেশি কত বিয়োগ করলে, এখানে কিন্তু ওইটা আর এটা এক কথা নয়। কিন্তু 1 লক্ষ থেকে সবচেয়ে বেশি কত বিয়োগ করলে বিয়োগফল 24 ও 36 দ্বারা বিভাজ্য হবে। তার মানে যখনই বিভাজ্য কোনো সংখ্যাকে বলে দেওয়া থাকবে, যেমন 3 অঙ্কের 5 অঙ্কের বলে দেওয়া থাকে, এখানেও দেখো 1 লক্ষ একটা সংখ্যা বলে দেওয়া আছে, তাহলে এখানে কি করতে হবে? 24 আর 36-এর লসাগু করতে হবে প্রথমে। তাহলে 24 36-এর লসাগু করো, আবার 2 দিয়ে যাও, এবার 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। এবার লিখবো অতএব লসাগু 3 সমান হচ্ছে 72। হলো। এবার বলেছে 1 লক্ষ থেকে সবচেয়ে বেশি কত বিয়োগ করলে বিয়োগফল 24 ও 36 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 1 লক্ষ থেকে সবচেয়ে বেশি কত দিয়ে বিয়োগ করলে বিয়োগফল 72 দ্বারা বিভাজ্য হবে। একই জিনিস, কারণ 72 দ্বারা যে সংখ্যা বিভাজ্য হবে সেই সংখ্যাটা 24 এবং 36 দ্বারাও বিভাজ্য হবে। 72 দ্বারা যে সংখ্যা বিভাজ্য হবে সেই সংখ্যাটা 24 এবং 36 দ্বারাও বিভাজ্য হবে। তার মানে 1 লক্ষ থেকে কত বিয়োগ করলে সবচেয়ে বেশি কত বিয়োগ করলে বিয়োগফল 72 দ্বারা বিভাজ্য হবে, এই প্রশ্নটা এখন এসে দাঁড়ালো। তাহলে যখনই বলেছে যে বৃহত্তম সংখ্যা, কোন বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে, তার মানে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু 1 লক্ষ থেকে এই 72টা বিয়োগ করে দেবে। যদি বলতো কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তখন আমাকে 1 লক্ষকে 72 দিয়ে ভাগ করতে হতো। কিন্তু আমাদের বলেছে বৃহত্তম সংখ্যা, তাহলে কিচ্ছু করার দরকার নেই, 1 লক্ষ থেকে 72 বিয়োগ করে দাও। এটা 99928, এটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা, যা 1 লক্ষ থেকে বিয়োগ করলে বিয়োগফলটা 72 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমরা অ্যান্সার লিখব, অতএব নির্ণয়
বৃহত্তম সংখ্যাটি 99928। অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যাটি 99928। এটা আমাদের উত্তর হলো। 13 নম্বর হলো। এরপরে 14 নম্বর। 14 নম্বরে আছে 4 বছর আগে রাম ও শ্যামের মোট বয়স ছিল 44 বছর। 4 বছর আগে রাম ও শ্যামের মোট বয়স ছিল 44 বছর। 4 বছর পর তাদের মোট বয়স কত হবে? দেখো, এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে বর্তমান মানে প্রেজেন্ট। 4 বছর আগে মানে পাস্ট। এটা হচ্ছে 4 বছর আগে, 4 বছর আগে, তার মানে এখানে ছিল, এখানে কত বছর বয়স ছিল? 44 বছর। 4 বছর আগে এখানে বয়স ছিল 44 বছর। তাহলে বর্তমানে বয়সটা কত হবে? তাহলে আমরা লিখব বর্তমানে তাদের মোট বয়স সমান কি হবে? 4 বছর আগে ছিল 44, এখন কি হবে? 4 বছর করে বাড়বে। তাহলে দুজনেরই 4 বছর বাড়বে, রামেরও 4 বছর বাড়বে প্লাস শ্যামেরও 4 বছর বাড়বে। তাহলে দুজনেরই 4 বছর করে বেড়ে গেল। তার মানে দুজনেই 4 যোগ, তার মানে হচ্ছে 52 বছর। তাহলে এটা হচ্ছে বর্তমানে মানে এখন, এখানে হচ্ছে 52 বছর হলো। এবার কি বলেছে? 4 বছর পর মানে আরও 4 বছর এখানে, তাহলে আরও 4 করে প্লাস হবে, আরও 4 করে প্লাস হবে। তাহলে আমরা কি লিখব? 4 বছর পর তাদের মোট বয়স হবে, এখন 52, আবার 4 বাড়বে, শ্যামেরও 4 বাড়বে, রামেরও 4 বাড়বে, শ্যামেরও 4 বাড়বে। তাহলে 4 আর 4 8 বাড়বে, তার মানে হয়ে গেল 60 বছর। তাহলে দেখো, বর্তমানে তাদের বয়স হবে 52 বছর, আবার 4 বছর পর তাদের মোট বয়সটা হবে 60 বছর, মানে 8 বছর করে বেড়ে যাচ্ছে দুজনের টোটাল, যেহেতু দুজনের 4 4 করে 8। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি লিখব? অতএব নির্ণয় 4 বছর পর তাদের মোট বয়স হবে 60 বছর। এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। হয়েছে? বেশ, এই কটাই ছিল আমাদের, আজকে আর নেই, এটাই শেষ। তো তোমরা এতক্ষণ নিশ্চয়ই সব করে ফেলেছ। যাই হোক, এবার দেখবে কোনগুলো হলো, কোনটা কোনটা করলে, কোনটা কোনটা পারলে না। যেগুলো হয়েছে সেগুলো ভালো, আর যেগুলো হয়নি সেগুলো এখান থেকে তোমরা মেলাবে। এখানে কয়েকটা অঙ্ক ভালো ছিল, তোমাদের নতুন ছিল। সেটা হচ্ছে যেমন ধরো এই 9 নম্বর অঙ্কটা, এটা একটা নতুন অঙ্ক ছিল। তোমরা সাধারণত কী করো? যোগ করো, কিন্তু দেখো এখানে বিয়োগ করতে হয়েছে। ঠিক আছে, এটা বিয়োগ করতে হয়েছে। এটা একটা অঙ্ক ছিল নতুন টাইপের। আর এই 12 নম্বর অঙ্কটা, এটা তো তোমরা করেছো, আগে করেছো মনে হচ্ছে আমার। তো 12 নম্বর অঙ্কটা করেছো, বার্ষিক সঞ্চয় কত, এটা আশা করি তোমরা আগে করেছো। এখানে দেখো 14 নম্বর অঙ্কটাও তোমরা করেছো, কিন্তু তখন সেটাই শুধু হয় প্রেজেন্ট থেকে বলা ছিল, বর্তমানে তাদের বয়স দেওয়া ছিল, হয় আগে 4 বছর আগে কত ছিল, অথবা 4 বছর পর কত হবে, এরকম করেছো। কিন্তু এটাকে দেখো একটু কায়দা করা আছে। কায়দাটা কি? বর্তমান বয়সটা দেওয়া নাই, 4 বছর আগের বয়সটা দেওয়া আছে। তার মানে তোমরা সাধারণত 4 বছর 4 + 4 করে ছেড়ে দেবে,
তা করলে হবে না, এখানে আরেকবার 4+4 প্লাস করতে হবে। ঠিক আছে, বেশ, তাহলে এই পর্যন্তই থাকলো, আবার পরের দিন। ওকে, চলো।